আর মায়া মমতায় বলি, সব দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অতুলনীয়। রাজনৈতিকভাবে একজন দক্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু বাংলাতে বলবো না, দেশের মধ্যে এক অন্যতম নেত্রী। কখন কিভাবে কোন অস্ত্রে শান দিতে হয়, কখন কিভাবে পাবলিকের কাছে কোনটা নিয়ে যেতে হয়, এবং কিভাবে উন্নয়নটা করতে হয়, কিভাবে সম্প্রীতিটাকে মজবুত করতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার মনে হয় নরেন্দ্র মোদীকেও শিখতে হবে। কিন্তু আমি শুধু ভাঙড়বাসীর কাছে আপনাদের মাধ্যম দিয়ে একটা অনুরোধ করব, ভাঙড়ের শান্তি, ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ের সম্প্রীতি বজায় রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। একদিকে জনপ্রতিনিধি, অপরদিকে মানুষের পরিষেবা কিন্তু সারাক্ষণ দিয়ে আসছে। আর এমন জায়গায় আজকে বসে রয়েছি যেটাও হচ্ছে খবরের শিরোনামে থাকে, সেই ভাঙড় এবং ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ এমন একজনকে পেয়েছি, খবরের সকালের দিকে রাত অব্দি সবসময় খবরের শিরোনামে থাকে। খবরের শিরোনামে কারণ থাকে, একদিকে জনপ্রতিনিধি, অপরদিকে মানুষের পরিষেবা কিন্তু সারাক্ষণ দিয়ে আসছে। আর এমন জায়গায় আজকে বসে রয়েছি যেটাও হচ্ছে খবরের শিরোনামে থাকে, সেই ভাঙড় এবং ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লাকে। দাদা, নির্বাচনের পরের সময় তো একটা সাধারণ মানুষের কাছে যাওয়া থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে একটা চেহারা আলাদা। সারাদিনই কিন্তু মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে। 2021-এর নির্বাচনেও জয়, 2026-এর প্রস্তুতি কিরকম চলছে এখন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় এটাই বলেন যে সদা সর্বদা মানুষের পাশে থাকো এবং মানুষের সুখ দুঃখে শেয়ার করো, শরিক হও। আমরা সেই মানসিকতা নিয়ে শুধুমাত্র নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়, 365 দিন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। ভাঙড় তো সবসময় খবরের শিরোনামে থাকে, কিন্তু এখন আরো বেশি যেন ভাঙড়ের যা পরিস্থিতি, ভাঙড় খবরের শিরোনামে থাকছে। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে? মোটেই না। কারণ গত কয়েকদিন আগে আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি। আমি প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে এই খুনের পিছনে আইএসএফ আশ্রিত মদতপুষ্ট সমাজবিরোধীরা আছে। এখনো পর্যন্ত যে 8 জন অ্যারেস্ট হয়েছে, তার 7 জন হলো আইএসএফ, একজন আমাদের দলের গদ্দার, তার নাম হচ্ছে মোফাজ্জেল, বাদ বাকি 7 জন সক্রিয় আইএসএফ এর কর্মী। এটা গোটা ভাঙড়ের মানুষ জানে, এবং চালতাবেড়িয়ার যে অঞ্চলে রাজ্জাক ছিল, সেই ওর বাড়ির আশেপাশেই বাড়ি, এটা সকলেই জানে যারা আইএসএফ এর সক্রিয় কর্মী। ফলে আমি মনে করি যে তৃণমূল ভার্সেস তৃণমূল এরকম কোনো বিষয় নেই। ওখানে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেস একেবারে ঐক্যবদ্ধ, এবং রাজ্জাকের খুন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি রাজ্জাকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের একটা চাকরির ব্যবস্থা করেছেন। আমরা তার ছেলে মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছি, এবং রাজ্জাকের ভাই আব্দুল কাইম সাহেব, যিনি, তাকে আমি, রাজ্জাক যে আমাদের অঞ্চলের সভাপতি ছিল, তাকে আমরা অঞ্চলের সভাপতি করেছি। পরিবারটার পাশে আমরা 100% আছি। এবং 21 থেকে 26 প্রায় 5টা বছরের সময় একদম শেষের দিকে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বিধায়কের তহবিল থেকে কি কি কাজ হলো এলাকাবাসীর জন্য? দেখুন, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল 2021 সালে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ। আমি জানি না যে নওশাদ সিদ্দিকী সাহেবের যে বছরে 60 লাখ বা 70 লাখ টাকা, সেই টাকা কোথায় খরচ করেছে, সেই টাকা মানে কোন কোন দপ্তরকে দিয়েছে, এটা ভাঙড়ের মানুষের জানা নেই। 5 বছরে 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা ব্রিজ, একটা কালভার্ট করতে পারেনি। 5 বছরে কিছু শুধুমাত্র কয়েকটা সোলার লাইট দিয়ে এই পর্যন্ত শেষ করেছে। ফলে একজন বিধায়কের যে দায়িত্ব, আমরা তো একজন বিধায়ক, আমরা আমাদের এলাকায় চেষ্টা করি বিভিন্ন দপ্তরে ছুটে হেঁটে মন্ত্রীদের কাছে গিয়ে কাজ আদায় করে নেওয়া, কিন্তু একজন বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী 100% ফেলুয়ার। কোনো কাজ করতে পারিনি, নিজের ফান্ডের টাকাও ইউটিলাইজ করতে পারিনি। ক্যানিং পূর্ব ছেড়ে ভাঙড়ের এখন দায়িত্ব আপনাকে মুখ্যমন্ত্রী সেনাপতি দিয়েছে। আপনি কতটা আশাবাদী এই ভাঙড় 2026-এ তৃণমূল কংগ্রেসের আবার সেই শক্ত ঘাঁটিতে ফিরে আসবে? দেখুন, আমার
রাজনৈতিক জীবনে আমি প্রায় ধরুন 1998 সাল থেকে যদি আমি রাজনীতিতে প্রথম পদার্পণ করি, আজকে ধরুন 27 বছর। আমার রাজনীতির অঙ্ক যদি রাজনীতি ভুল যদি না হয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে। শুধু জিতবে না, একটা বড় ব্যবধানে জিতবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি আরো 1 মাস আগে থেকে নিয়ে নিয়েছিলেন এবং বোঝা গিয়েছিল যে কলকাতার রাজপথে একটা জনসমাগম নয়, জনসমুদ্রে বইবে। সেটাই বইল। 2026-এ এটাই কি আগাম ইঙ্গিত দিয়ে গেল শাসক দল? এটাই বুঝিয়ে দিয়ে গেল 26-এ মুখ্যমন্ত্রী আবার ব্যাপক সংখ্যক ভোটে জিতবে? দেখুন, বাংলার মানুষের সামনে এই মুহূর্তে আছে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই। আপনি মানুষের জন্ম থেকে মৃত্যু বলুন, মানুষের বিপদে আপদে বলুন, কেন্দ্রের যে বঞ্চিত মনোভাব, সেই বঞ্চিত মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলুন, কিংবা ভারতবর্ষের সংখ্যালঘুদের শোষণ বলি, তাদের অত্যাচার বলি, থ্রেট বলি, সবকিছুর ক্ষেত্রে একমাত্র যদি রুখে দাঁড়ায়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে আছে যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। যতই দিল্লি, হরিয়ানা, গুজরাট থেকে যতই যে আসুক না কেন, যতই জাতপাত করুক না কেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, আছে এবং থাকবে। 21শে জুলাই মমতা ব্যানার্জি আবার ঘোষণা করেছেন নতুন করে প্রকল্প শুরু হতে চলেছে। 2026-এর আগে এই প্রকল্পই কি একটা ব্যাপক সাড়া দিচ্ছে? না, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা এখনো মনে করি, আমরা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের প্রত্যেকটা বিডিও অফিসে আমি এই 3টে বিডিওর সঙ্গে মিটিং করলাম, আমাদের জনপ্রতিনিধি যারা তাদের সঙ্গে মিটিং করলাম। এটা গ্রামাঞ্চল থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ কিন্তু এটা দারুণভাবে এটাকে গ্রহণ করছে। কারণ একটা বুথ পাবে 10 লক্ষ টাকা। আমার এই ছোট্ট ব্লক, একটা ব্লকে 20 কোটি টাকা পেয়েছে। আমার পাশে ভাঙড় 1 ব্লক 20 কোটি টাকা। আমার পাশে ভাঙড় 2 ব্লকে, দুটো বিধানসভা মিলে আমরা 60 কোটি টাকা পেয়েছি। এই 60 কোটি টাকার জন্য তার জন্য প্রপোজাল রেডি হয়েছে। গ্রামের মানুষই ঠিক করছে যে সেই গ্রামে লাইট জ্বলবে। অনেকগুলো ক্রাইটেরিয়া, প্রায় 15টা থেকে 19টা মতো ক্রাইটেরিয়া আছে যে যা কিছু করতে পারে। এটা একটা অভিনব উদ্যোগ। এটা একটা, এই প্রকল্প আমি নিশ্চিতভাবে ইমপ্লিমেন্ট হলে আমি মনে করি ইতিহাস তৈরি হবে বাংলায়। 26-এর আগে কি কি মনে হলো? একদম পরীক্ষার আগে শেষ প্রস্তুতি, যেগুলো কাজগুলো বাকি রয়েছে সেগুলো আবার ঝালিয়ে দেখতে হবে। নিশ্চিতভাবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি বলি আর মায়া মমতায় বলি, সব দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অতুলনীয়। রাজনৈতিকভাবে একজন দক্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলাতে বলবো না, দেশের মধ্যে এক অন্যতম নেত্রী। কখন কিভাবে কোন অস্ত্রে শান দিতে হয়, কখন কিভাবে পাবলিকের কাছে কোনটা নিয়ে যেতে হয়, এবং কিভাবে উন্নয়নটা করতে হয়, কিভাবে সম্প্রীতিটাকে মজবুত করতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার মনে হয় নরেন্দ্র মোদীকেও শিখতে হবে। শুভেন্দু এসব ছেলে মানুষরা এদের কথা ছেড়ে দিন। অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদীকেও এদের কাছে দিদির কাছে শিখতে হবে। না, আপনি বারবার বলেছিলেন যে ভোট এলে ইডি সিবিআই দিয়ে তৎপরতা দেখা যায়, কিন্তু ইডি সিবিআই শওকত মোল্লাদের আটকাতে পারবে না, তারা তৃণমূলের শক্ত সৈনিক। সেই ভোটের সময়ও কিন্তু আপনাদের ডাকাডাকি চলছিল, তারপর থেকে আবার নিস্তেজ। দেখুন, এটা কি প্রমাণ হচ্ছে? আমি একটা অবাক হয়ে গেলাম যে আমি কেনির ছেলে, আমাকে কয়লা কেলেঙ্কারিতে ডাকা হয়েছিল। আমার রাজনৈতিক জীবনে আমি কয়লা কি আর ঘুঁটে কি এখনো জানি না। মানে ঘুঁটেটা বুঝি, কয়লাটা বুঝি না। কারণ এখানে যখন চাষবাস হয়, গরু মোষ আছে, এখানে ওই গোবর দিয়ে ঘুঁটেটা হয়, এটুকু আমি বুঝি। কিন্তু কয়লা কখনো আমি দেখিনি। আমাদের কোথায় আসানসোল, রানীগঞ্জ, সেখানে কয়লার খনির কথা শুনেছি। হঠাৎ করে আমাকে ডাকা হলো। আমরা সেদিনও যা বলেছিলাম, পরবর্তীকালে দেখলাম ঠিক ভোটের বোধহয় 2 দিন কি 3 দিন আগে রাত 12টার সময় 3খানা গাড়ি গিয়ে আমাকে সিবিআই নোটিশ দিয়ে আসলো। আমি সময় চাইলাম, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত আর কোনো খবর নেই। অ্যাকচুয়ালি এটা হলো থ্রেটিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো অনেকবার সিবিআই নোটিশ দিয়েছে, ইডি নোটিশ দিয়েছে, ইনকাম ট্যাক্স নোটিশ দিয়েছে। তাকে নয়, তার বাবা, তার মা, তার ওয়াইফ, তার শালিকা, সকলকে ব্যতিব্যস্ত করে তোলার চেষ্টা করেছে। কিন্তু এভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যায় না। আপনারা বারবার অভিযোগ করেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে লড়াই চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে 21শে জুলাইটা একটু অন্যরকম দেখলাম। আপনারা যদিও আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন, বিভিন্ন জেলা থেকে লোক আসলো, যেটা ট্রেন ক্যান্সেল হয় বারবার। এই 21শে জুলাই কিন্তু সেই চিত্র দেখা গেল না। কোথাও কি বিরোধীরা বুঝতে পারছিল
যে এবারও যদি 21শে জুলাই ট্রেন আটকায় তাহলে জনগণের মনোভাব আরো বিজেপির দিকে থেকে ঘুরে যেতে পারে? দেখুন, অন্তত বিজেপি এটা বুঝেছে। আমরা যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন দিল্লিতে যখন যাওয়ার কথা ঘোষণা হয়েছিল, তখনও ট্রেন বাতিল করে দিয়েছিল, বাসগুলো যেতে দেয়নি। তারপরেও কিন্তু সেই ঝড়টাকে আটকানো যায়নি। বাংলার ঝড় গিয়ে আছড়ে পড়েছিল দিল্লিতে। প্রতিটা বারে বিজেপি দেখেছে ট্রেন বাতিল করে কোনো কাজ হয়নি, তাই এরা হারার আগে হেরে গেছে। তার মানে এবারে সেটাই প্রমাণ হলো যে অলরেডি এরা থেমে গেছে। এদের যে মোদির যে রথ বাংলাতে থেমে গেছে, আর খুব বেশি লাভ হবে না। যার কারণে এরা ট্রেন বাতিল ফাতিল কিছু করেনি। এখন মোটামুটি রাত্রির 10টা বেজে গেছে, এখনো আমরা নিচে দেখছি আপনার কাছে দেখা করার জন্য প্রচুর মানুষের সমাগম। সকাল থেকে বাড়িতে কখন থেকে বেরোন, রাতে কখন ঢোকেন, সেটা তো আপনিও এক একদিন জানেন না। এই যে এনার্জিটা কোথা থেকে আসছে এত? দেখুন, আমার এনার্জি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার এনার্জি মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বসে আছে সবাই বিষ্ণুপুরে বাড়ি, সাতগাছিয়া, এখান থেকে 70-80 কিলোমিটার দূরে। আমি সাতগাছিয়া 2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে আমি 7 বছরে ওখানে ওদের সঙ্গে কাজ করি। এদিকে গতবারে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ভাঙনের দায়িত্ব দিয়েছে, বা আমার নিজের বিধানসভা আছে, আর সেই লোকসভাটাও আছে। দেখুন, দল যখন কিছু কোনো দায়িত্ব দেয়, আমি অন্তত হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি যে আমি যেন দলের বোঝা হয়ে না থাকি। আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, যেটা আমার, সেটুকু যেন করতে পারি। সকাল 7টায় উঠি, রাত 12টা-1টাতে বাড়ি যাই। এটাই হচ্ছে আমার জীবন। ভাঙড়বাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন, আমি শুধু ভাঙড়বাসীর কাছে আপনাদের মাধ্যম দিয়ে একটা অনুরোধ করব। ভাঙড়ের শান্তি, ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ের সম্প্রীতি বজায় রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ গত 5 বছর ভাঙড় অনেক পিছিয়েছে, উন্নয়নের দিক থেকে আমরা অনেক পিছিয়ে। ভাঙড়ে অনেক রক্ত ঝরেছে। 2023-এ 13, 14, 15, 14 তারিখ, 15 তারিখে 3 জন খুন হয়েছিল, 4 জন। তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী 3 জন, একজন ছিল আইএসএফ। ভোট গণনার দিনে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালাতে গিয়ে 3 জন আইএসএফ খুন হয়েছিল, একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল, একজন র্যাবকে ওরা অপহরণ করেছিল। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ভাঙড়ে ঘটে গেছে 2023 সালে। তারপরে ভাঙড়ের মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম, এবং আমাদের কর্মীদেরও আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে মারামারি, পেটাপেটি, অশান্তি বা রক্ত ঝরানো শেষ কথা বলে না। আমাদের 2024-এ শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। আমরা তার বিনিময়ে 87,000 লিড পেয়েছি ভাঙড়ে, এবং এটা আইএসএফ বিজেপির বিরুদ্ধে লিড ছিল। এবং যে আইএসএফ 2021-এ 26,000 ভোটে জিতেছিল, সেই আইএসএফ কে আমরা 26,000 ওভার করে 42,000 ভোটে আমরা আইএসএফ থেকে এগিয়ে আছি 2024-এ। আমরা ভাঙড়বাসীকে, আমাদের কর্মীদেরকে অনুরোধ করেছি যে কোনো মারামারি, পেটাপেটি, অশান্তি নয়, শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। মার খেতে হবে বই মারলে হবে না। আমরা সেই স্লোগানটা দিয়েছি, বিভিন্ন মিছিল ওপেনে বলছি, এবং আমরা আশা করি ওরা আমাদের খুন করছে, করুক, একটা ছাড়া আরো 5টা খুন করুক, তাতে আপত্তি নেই, কিন্তু ভাঙড় শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। এবং এই শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসই জিতবে, এবং জিতবে শুধু নয়, একটা বড় ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্ব ছেড়ে যদি দল কোনো জায়গায়, অন্য জায়গায় আপনাকে আবার নতুন করে 2026-এ দাঁড়াবার কথা বলে, আপনি কি সেটা ভেবে দেখবেন? দেখুন, আমরা হচ্ছে সেই পার্টি, আমরা সেই দলের অনুগত সৈনিক যে দলের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের যেখানে দিক না কেন, সে ক্যানিং পূর্ব কেন, যদি কাল বলে ভাঙড়ে দাঁড়াতে হবে, কিংবা যদি বলে আমাকে দার্জিলিংয়ে দাঁড়াতে হবে, আমরা সবসময় প্রস্তুত। একটা দলের জন্য আমরা নিবেদিত প্রাণ, দলের জন্য সবকিছু যা বলবে দল সবই করতে হবে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলছে দলের জন্য আমরা সবকিছু করতে পারি। তিনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন জনসংযোগ চালিয়ে যেতে, তিনি কিন্তু সেই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবং 2026 বিধানসভা নির্বাচন জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2021 থেকে পরপর নির্বাচনগুলো দেখেছিলাম আমরা যে শাসক দলের উপরই আস্থা রেখেছিল সাধারণ মানুষ,
তিনি সেই আশাবাদী এই জয় কিন্তু 26 আবার অব্যাহত থাকবে। ভাঙড় কাণ্ডে নেপথ্যে রয়েছে সিপিএম এর হাত, এমনটাই অভিযোগ আনলো সংবাদ শিরোনামের মুখোমুখি বসে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। সেই সঙ্গে তিনি বললেন, আমাদের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, আর নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা সর্বদা বলেন 365 দিন মানুষের পাশে থাকতে হবে, আর আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করি। শওকত মোল্লা বললেন, ভাঙড় কোনো কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। রোজ্জাক্ষা খুনের আইএসএফ এর সক্রিয় কর্মীরাই জড়িত রয়েছে, আর এটা গোটা ভাঙড় জানে। নওশাদ সিদ্দিকী 5 বছর উন্নয়নের নিরীক্ষে একেবারে ফেল করেছেন। 2026-এ ভাঙড়ের তৃণমূল কংগ্রেসই জিতবে, আর সেটা হবে খুব বড় ব্যবধানে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা অভিষেকই একমাত্র হলেন মানুষের ভরসা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প গ্রামকে নিজেই উন্নয়নের পথে ঠিক করার ক্ষমতা দিচ্ছে। এটাই একটা বড় ইতিহাস করবে। এছাড়াও তিনি বললেন, আমি সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত মানুষের জন্য কাজ করি। ভাঙড়ের শান্তি আর উন্নয়নের জন্য মমতা অভিষেক ছাড়া কোনো বিকল্প নেই। 2024-এ শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা 42,000 ভোটে এগিয়ে আছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসই জিতবে, আর সেটা হবে বড় ব্যবধান। দল যদি আমাকে ভাঙড়, ক্যানিং বা দার্জিলিং যেখানেই দাঁড়াতে বলবে, আমি তার জন্যই প্রস্তুত। দলের জন্য আমি সব কিছু করতে পারি। এমনটাই সংবাদ শিরোনামের মুখোমুখি বসে বক্তব্য রাখলেন শওকত মোল্লা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।